আসসালামু আলাইকুম। আমি সবসময় সরাসরি স্টুডেন্ট পড়াইছি। অনলাইনে এটা আমার ফার্স্ট ক্লাস। তো আমি বেসিক্যালি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার কারণ আমার মনে হয়েছে এটাতে তোমরা সব থেকে বেশি প্যারা খাও আর কি। এটা তোমাদের একটু বেশি কঠিন লাগে, ওই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে বাকিগুলো শুরু করবো আর কি। আচ্ছা, তাহলে দেখো, আমরা এখন শুরু করতেছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতির এখানে দেখো, ত্রি অর্থ হচ্ছে যে তিন, কোণ অর্থ কোণ, আর মিতি অর্থ হচ্ছে যে পরিমাপ। তাহলে আমরা কি পাইলাম? ত্রিকোণমিতি, তিন কোণের পরিমাপ। আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে ত্রিভুজের যে তিনটা কোণ থাকে, এই তিনটা কোণের পরিমাপ দিয়ে বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন সমস্যা সমাধান এগুলা করি। বুঝছো বাচ্চারা? আচ্ছা, এখন ত্রিভুজ তো আমরা জানি বেশ কয়েক প্রকার হয়। যেমন সমবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়, বিষমবাহু ত্রিভুজ হয়, আরো অনেক প্রকার আছে, তাই না? তো এর মধ্যে একটা প্রকার হচ্ছে যে সমকোণী ত্রিভুজ। আমরা মূলত ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা তোমাদের বইয়ে নবম অধ্যায়, এটাতে আমরা মূলত হচ্ছে যে সমকোণী ত্রিভুজ নিয়েই যা কিছু করি আর কি। তো আমরা আজকে হচ্ছে যে ত্রিকোণমিতির 9.1 চ্যাপ্টারটা করব। আচ্ছা, এখন বলছিলাম সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন সমকোণ আমরা কিভাবে চিনবো খেয়াল করো। আমরা তো এটা জানি যে একটা বৃত্তের টোটাল কোণ হচ্ছে যে 360 ডিগ্রি। আচ্ছা, এখন এই বৃত্তকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, সমান 4 ভাগে ভাগ করলাম, সমান 4 ভাগে ভাগ করলে আমরা প্রত্যেকটা কোণের মান কত করে পাই বলো তো? 90 ডিগ্রি করে পাই, ঠিক কিনা? এটা 90, এটা 90, এটা 90, এটা 90, সবগুলো একসাথে মেলায় হয় 360 ডিগ্রি। ওকে, এখন এই 90 ডিগ্রি কোণকে বলা হয় এক সমকোণ। আচ্ছা, আর এই এক সমকোণ যে ত্রিভুজের মধ্যে থাকে, এক কথায় যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ অথবা 90 ডিগ্রি, আমরা তো 90 ডিগ্রিকে এক সমকোণ বলি, তাই না? তাহলে 90 ডিগ্রি অথবা এক সমকোণ যে ত্রিভুজের হয় সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। আর আমরা এই চ্যাপ্টারে মূলত সমকোণী ত্রিভুজ নিয়েই সবকিছু করব। বুঝতে পারছো? এই চ্যাপ্টারের যত অঙ্ক যা কিছু সবকিছু শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে। এখন এই সমকোণী ত্রিভুজ যেটা, এই সমকোণী ত্রিভুজের কয়েকটা জিনিস আমাদের জানতে হয়, ঠিক আছে? তার মধ্যে খেয়াল করো, ভূমি, অতিভুজ, লম্ব। এই তিনটা জিনিস এক কথায় দেখো, যে কোনো ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলো আমরা প্রত্যেকটা ত্রিভুজের যে বাহু, এগুলো আমরা বাহুই বলি। কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের এগুলাকে বাহু তো বলি, পাশাপাশি এগুলোর আলাদা নাম আছে। ওকে, আচ্ছা, সে নামগুলো এই যে ভূমি, অতিভুজ, লম্ব। এখন কোনটা কি সেটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। এই ত্রিভুজের কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, সেটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। আচ্ছা, খেয়াল করো, এই ত্রিভুজের যেটা বাঁকা বাহু বা যেটা সব থেকে বড় বাহু, সেটা সবসময় হবে অতিভুজ। আমি আবারও বলতেছি, সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহুটা অথবা বাঁকা যে বাহুটা, সেটা হবে সবসময় অতিভুজ। আচ্ছা, থাকে হচ্ছে যে আর ভূমি এবং লম্ব। এখন কোনটা ভূমি কোনটা লম্ব, এইটা নিয়ে তোমাদের কনফিউশন অনেক বেশি। অনেকেই এটা বুঝতে চাও না, বা অনেকের মনে থাকে না, মাথায় থাকতে চায় না। এটা সব থেকে মনে রাখার সহজ উপায় হচ্ছে যে তুমি সবসময় মনে রাখবা, কোন যেখানে ভূমি সেখানে। দেখো, কোন যেখানে ভূমি সেখানে, এই কথাটা সব সময় মনে রাখবা। এটা মনে রাখলে এনাফ, কোন যেখানে ভূমি সেখানে। তাহলে তুমি কখনোই সমকোণী ত্রিভুজের ভূমি কোনটা, লম্ব কোনটা, এটাতে কোনো কনফিউশন তোমার আসবে না।
সবসময় এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি যদি এইখানে কোণ দিই তাহলে এটা তো অতিভুজ, বাঁকা বাহু। প্রথমে বলছি এটা আমাদের কি অতিভুজ। অতিভুজকে আমরা একটু ছোট করে অতি লিখতে পারি। আচ্ছা, এখানে যদি কোণ দিই, কি বলছি আমি, কোণ যেখানে ভূমি সেখানে। এটা যদি অতিভুজ হয়, কোণ যদি এখানে থাকে, তাহলে কোণ যেখানে ভূমি সেখানে, তাহলে এটা আমাদের কি হবে, ভূমি হবে। এটা হচ্ছে আমাদের ভূমি। আর এইটা যদি ভূমি হয় তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে কি, লম্ব। ঠিক কিনা? ওকে, এখন ধরো আমি যদি ত্রিভুজটা এইভাবে, আমি যদি এখানে আরেকটা ত্রিভুজ আঁকি, ধরো একটা ত্রিভুজ, এ হচ্ছে আমাদের সমকোণ, মানে 90 ডিগ্রি কোণ। এখন আমি যদি এইখানে এইখানে একটা কোণ দিই, তাহলে এখন কোনটা ভূমি হবে আর কোনটা লম্ব হবে? খেয়াল করো, এটা তো আমাদের অতিভুজ, বাঁকা বাহু, এটা আমরা খুব সহজে চিনতেছি। এখন ভূমি কোনটা হবে? কি বলছি আমি, কোণ যেখানে ভূমি সেখানে। কোণ কোথায়? এখানে। তাহলে ভূমি কোনটা? এইটা হচ্ছে আমাদের ভূমি। যেহেতু এখানে কোণ, ওই জন্য এটাই হচ্ছে আমাদের ভূমি। এটা যদি ভূমি হয়, অটোমেটিক এটা হয়ে যাবে কি, লম্ব। এটা কি হবে, লম্ব। আমরা সবাই বুঝতে পারছি এটা? আচ্ছা, এখন পর্যন্ত আমরা দেখলাম ত্রিকোণমিতি বলতে আমরা মূলত কি বোঝায় বা এই চ্যাপ্টারে আমরা কি পড়তে যাচ্ছি সেগুলো দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ থাকে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ হয় 90 ডিগ্রি তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। আর আমরা এই অধ্যায়ে মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে সবকিছু করব, অন্য কোনো ত্রিভুজ নিয়ে কোনো কিছু করব না। তারপরে আমরা দেখলাম সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা। আমি বলছি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে যেটা বাঁকা বাহু, যেটা বাঁকা বাহু বা সব থেকে বড় বাহু। দেখো এটার থেকে কিন্তু এটা বড়, আবার এটার থেকেও এটা বড়, তাই এটা হচ্ছে আমাদের অতিভুজ। আবার এভাবে দেখতে পারো যে যেটা বাঁকা বাহু হবে, দেখো এটাও সোজা এদিকে, এটাও নিচ বরাবর সোজা, কিন্তু এইটা, এই বাহুটা দেখো বাঁকা। যেহেতু এটা বাঁকা, ওই জন্য এটা হচ্ছে কি, অতিভুজ। আচ্ছা, এখন আমরা এখানে ত্রিভুজের ভূমি, সমকোণী ত্রিভুজের ভূমি কোণটা আর লম্ব কোণটা এটা মনে রাখার জন্য এইটা দেখবো সবসময়। সেটা কি, কোণ যেখানে ভূমি সেখানে। যেখানে আমাদের কোণ থাকবে সেখানে ভূমি থাকবে। অনেকে মনে করে কি যে নিচের বাহুটা সবসময় ভূমি হবে, এটা ঠিক না। এখানে নিচের বাহু, এখানে কোণ, তাই এটা ভূমি হয়েছে। কিন্তু এইখানে খেয়াল করো তো, এটা তো নিচের বাহু, তাহলে তো এটা ভূমি হওয়ার কথা ছিল, তাই না? ঠিক কিনা? কিন্তু এটা ভূমি হয় নাই, ভূমি হয়েছে এইটা। এটা সোজাসুজি উপরের দিকে, অনেকে ভাবে এটা লম্ব, কিন্তু এটা এখানে লম্ব হয় না, এটা ভূমি হয়েছে। কেন? কারণ এই যে এটা, সবসময় আমরা কোণ নির্ণয় করি এই অনুযায়ী, যে আমাদের কোণ যেখানে ভূমি থাকবে ঠিক সেখানে। কোণ যদি উপরে থাকে তাহলে এটা ভূমি হবে, যদি কোণ নিচে থাকে এই যে এখানে, তাহলে আমাদের ভূমি হবে এইটা। ক্লিয়ার এতটুকু? ওকে, ঠিক আছে। এখন আমরা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এগুলা মুখস্থ করার কোনো বিষয় না, এগুলা শুধু একটু বুঝে মনে রাখার বিষয়। এখন আমি তোমাদের এগুলা খুব সুন্দর করে বোঝাই দিব, তোমরা মনোযোগ দিয়ে এটা বুঝবা। খুবই সহজ বিষয় এগুলা। খেয়াল করো, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা অলরেডি জানি, অলরেডি সেগুলা চিনেছি। আচ্ছা, এ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ। আমি এইখানে দিলাম একটা কোণ। আচ্ছা, আমি ত্রিভুজটার নাম দিই ত্রিভুজ এ বি সি, আমি ধরলাম। ওকে, এখন এখানে কোণ, তাহলে ভূমি হবে কোনটা, এইটা। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের ভূমি, বাঁকা বাহু হচ্ছে আমাদের অতিভুজ। আচ্ছা, আর এইটা হয়ে যাবে অটোমেটিক্যালি লম্ব। ক্লিয়ার? ওকে, এখন এই যে ত্রিকোণমিতি অধ্যায়, এই ত্রিকোণমিতি অধ্যায়ের মেন, বেসিক বা মূল যাই বলো, ত্রিকোণমিতির মূল জিনিস হচ্ছে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত। কি বললাম? 6টা ত্রিকোণমিতিক অনুপাত। সেগুলো কি কি খেয়াল করো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপরে হচ্ছে যে কট থিটা, সেক থিটা, আর হচ্ছে যে কোসেক থিটা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত তোমরা
একবার ছোটস্থ মুখস্থ করে নিবা। বুঝতে পারছো? এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ করলে এই চ্যাপ্টারে তোমাদের আর কিছুই মুখস্থ করা লাগবে না, বাকি সবকিছু তোমরা বুঝে করতে পারবা। জাস্ট এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত এভাবে সিরিয়ালে মুখস্থ করে নিবা। প্রথমে সাইন, তারপরে কস, তারপরে ট্যান, এই তিনটা, তারপরে কট, সেক, কোসেক, এই তিনটা। ঠিক আছে, এই তিনটা, এই তিনটা, টোটাল হয় 6টা। এই তিনটা একসাথে, এই তিনটা একসাথে, এভাবে করে সিরিয়ালি সিরিয়ালি এই 6টা মুখস্থ করে নিবা। বুঝতে পারছো আমার কথা? ওকে, এখন আমরা দেখব সাইন থিটা সমান এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ অনুযায়ী অনুপাতটা কি হয় এইটা আমরা দেখব। সাইন থিটা সমান এখান থেকে, আচ্ছা, প্রতিটা যে ত্রিকোণমিতিক অনুপাত, এই প্রতিটা ত্রিকোণমিতিক অনুপাতে এখান থেকে দুইটা জিনিস আসবে। এই যে তিনটা লম্ব, ভূমি, অতিভুজ, এর মধ্যে যে কোনো দুইটা আসবে। এখন কোন দুইটা আসবে, সাইনের বেলায় কোন দুইটা আসবে, কজের বেলায় কোনটা, বা বাকিগুলোর বেলায় কোনটা আসবে, এটা আমাদের বোঝার বিষয়। খেয়াল করো, সাইনের বেলায় প্রথমে খেয়াল করো তো, এখানে অতিভুজটা আমরা আগে নিব না, এ বাঁকা, ওই জন্য এরা আমরা আগে নিব না। যারা সোজাসুজি আছে তাদের আমরা আগে নিব। ওকে, এখন সোজাসুজি থাকার মধ্যে ভূমিকে নিব নাকি লম্বকে নিব, কোনটা আগে নিব? ভূমি আছে নিচের দিকে, ঠিক কিনা? ভূমি আছে নিচের দিকে আর লম্ব আছে উপরের দিকে। এখন বলো তো কে আগে আসে, উপরে যে থাকে নাকি যে নিচে থাকে? যে উপরে থাকে সেই তো আগে চলে আসে, ঠিক কিনা? ওকে, তাহলে আমরা লম্ব, উপরের দিকে যেহেতু এই জন্য লম্ব আগে আনবো, লম্ব। আচ্ছা, তার নিচে কি থাকবে? অতিভুজ। অতিভুজ তো সব থেকে বড় বাহু, ওকে তো বাদ দেওয়া যাবে না, ওকে সাথে রাখতে হবে, তাই না? আমি যেটাই নিই তার সাথে অতিভুজকে রাখতে হবে। তাহলে সাইন সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজকে আমরা একটু ছোট করে অতি লিখতে পারি। আচ্ছা, তারপরে আসে কজ। কজ সমান কি হবে? যেহেতু আমরা আগের বার লম্ব নিছি, তাহলে এবার কি নিব? ভূমিটা নিব। আগের বার লম্ব নিছি, ওই জন্য এবার লম্ব না নিয়ে ভূমি নিব। ওকে, তাহলে কজ সমান ভূমি বাই অতিভুজ। অতিভুজ তো ওর সাথে রাখতে হবে, অতিভুজ বড় বাহু, না রাখলে সমস্যা। ওকে, তাহলে কজ সমান ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? সাইন সমান লম্ব বাই অতিভুজ, কজ সমান ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এরপরে আসে ট্যান। আচ্ছা, এখন ট্যানের বেলায় খেয়াল করো তো, আমরা অতিভুজ একে দুইবার নিয়ে চলে আসছি না, একবার দুইবার, কিন্তু লম্ব আর ভূমি এরা কয়বার করে আসছে? লম্ব আসছে একবার, ভূমি আসছে একবার, অতিভুজ আসছে দুইবার, তাহলে একটা অসমতা হইলো না? এখন সমতা করার জন্য লম্ব আর ভূমি এই দুইটাকে একবার করে আনতে হবে, তাইলে তো সমতা হবে, ঠিক কিনা? ওকে, ওই জন্য এখন আমরা লম্ব আর ভূমি আনবো, অতিভুজ আনবো না ট্যানের বেলায়। ঠিক আছে, এখন লম্ব আর ভূমি এই দুইটার মধ্যে আবার কোনটা আগে আসবে? ওই যে দাঁড়ায় আছে কে, লম্ব, তাহলে আগে আসবে কে? লম্ব। ওকে, আগে লম্ব, তারপরে ভূমি। বুঝতে পারছো? বোঝা গেছে এটা? ওকে, তাহলে আবার একটু বলি, দেখো সাইন থিটা, সাইন থিটা সমান বলছিলাম এখানে দাঁড়ায় আছে লম্ব আর নিচে আছে ভূমি। ঠিক আছে, যেহেতু লম্ব উপরে তাই লম্ব আগে চলে আসবে, লম্ব আগে আসছে, আর অতিভুজ তো বড় বাহু, ওকে তো বাদ দেওয়া যাবে না, ওকে নিতেই হবে, ওই জন্য লম্বর সাথে অতিভুজ আসছে। ওকে, কজ, কজের সাথে পরবর্তীতে লম্ব তো আনছি আমি, এখন ভূমি আনতে হবে, তাই না? ওকে, ভূমি আনলাম, আর অতিভুজ তো সাথে থাকবেই, অতিভুজ বড় বাহু। ওকে, তারপরে আসে ট্যান। ট্যানের বেলায় কি হইলো? অতিভুজ দুইবার আসছে আর লম্ব আর ভূমি একবার করে আসছে, তাহলে একটা অসমতা হয়ে গেছে। এখন আমরা সমতা করার জন্য কি করব? অতিভুজ আর আনবো না, এখন শুধু লম্ব আর ভূমিকে আনবো। এখন লম্ব আর ভূমির মধ্যে আগে কে আসবে? ওই যে লম্ব আগে আসে, লম্ব উপরের দিকে, তাই না? ওই জন্য লম্ব আগে আসছে আর ভূমি নিচে আসছে। বুঝতে পারছো এই তিনটা? বোঝা গেছে? ওকে, এখন এই তিনটা পারলে বাকিগুলো একবারে ইজি, বাকিগুলা মুখস্থ করা লাগে না, এটাও মুখস্থ করা না, এভাবে একটু টেকনিক অনুযায়ী মনে রাখলেই চলে। বাকিগুলা এগুলা জানলে এগুলা থেকে আনা যায়। কিভাবে আনা যায় দেখো, আমরা এই সূত্রটাও দেখবো কোন টাকার বিপরীত। ঠিক আছে, তার আগে একটু খেয়াল করো, আমরা জাস্ট একটু দেখি, এখানে সাইন, সাইনের বিপরীত হচ্ছে যে কোসেক থিটা।
ঠিক আছে, সাইন থিটার বিপরীত কোসেক থিটা। কস থিটার বিপরীত হচ্ছে যে সেক থিটা। কস থিটার বিপরীত কে? সেক থিটা। আচ্ছা, ট্যান থিটার বিপরীত কট থিটা। ঠিক আছে, মানে সম্পর্কটা এমন, একবারে শুরুর দিকে যে তার সম্পর্ক একবারে শেষের দিকে যে তার সাথে, শুরুর দিককার পরে যেটা আছে তার সম্পর্ক শেষের দিককার পরে যে আছে তার সাথে। আর ট্যান আর তারপর এটা সম্পর্ক তার এই শেষের দিককার তারপরে, তার মানে ট্যান আর কট। বুঝতে পারছো এটা? ওকে, তাহলে এখন খেয়াল করো, ট্যান আর কট এটার সাথে কোনো না কোনো ভাবে মিলবে। কিভাবে মিলবে দেখো, কট হবে জাস্ট ট্যানের বিপরীত, তাহলে ট্যান আছে কি লম্ব বাই ভূমি, কট হবে কি এটার বিপরীত, মানে এটাকে উল্টায় দাও, তাহলে নিচে ভূমি আছে, ভূমিটা উপরে দিয়ে দাও ভূমি, আর উপরে লম্ব আছে নিচে লম্ব দিয়ে দাও, শেষ। সেম সেকের বেলায় করো, সেক কার বিপরীত? কজ, তাহলে কজ উপরে আছে ভূমি, নিচে আছে অতিভুজ, ঠিক কিনা? তাহলে এখানে তুমি নিচে আছে অতিভুজ, অতিভুজটা উপরে দিয়ে দাও, আর ভূমি আছে উপরে, ভূমিটা দিয়ে দাও নিচে দাও। ওকে, শেষে আসে হচ্ছে যে কোসেক থিটা। কোসেক থিটার বেলা কোসেক কার বিপরীত? সাইন। সাইনে উপরে আছে লম্ব, নিচে আছে অতিভুজ, অতিভুজ আছে নিচে, তুমি এখানে অতিভুজ দিয়ে দাও উপরে, আর উপরে আছে লম্ব, লম্ব দিয়ে দাও নিচে। বুঝতে পারছো? বুঝছো এটা? ওকে, এই হচ্ছে আমাদের তিনটা ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ফার্স্টে একটু টেকনিক খাটে বের করলাম, বাকি তিনটা সেম বিপরীত করে দিলাম জাস্ট। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। বুঝতে পারছো? এখন আমি যে বলছিলাম সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, এটাও তোমাদের একটা সূত্রের মধ্যে পড়ে, একটা টাইপের সূত্রের মধ্যে পড়ে। সেটা কি দেখো, সাইন থিটা এটা কার বিপরীত? কোসেকের বিপরীত। সাইন কোসেকের বিপরীত, কজ সেকের বিপরীত, ট্যান কটের বিপরীত। তাহলে সাইন যদি কোসেকের বিপরীত হয়, বিপরীত বলতে আমরা বোঝাই অনের নিচে কোনো কিছু দেয়া হলে সেটাকে আমরা বিপরীত বলি আর কি। বুঝতে পারছো? তাইলে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, এটা আমরা সাইন থিটা সমান 1/কোসেক থিটা লিখে দিই, কোসেক থিটা। বুঝতে পারছো? ওকে, এরপরে আসে হচ্ছে যে কস থিটা। কস থিটা, তাহলে কস থিটার বিপরীত কি হবে? কস থিটা, কস থিটার বিপরীত সেক থিটা। তাহলে সেক থিটা কিভাবে লিখবো? এই যে 1/সেক থিটা। বোঝা গেছে? ওকে, এরপর হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার বিপরীত কে? কট থিটা। তাহলে আমরা লিখবো ট্যান থিটা সমান 1/কট থিটা। তাহলে এই গেল তিনটা, বাকি তিনটা লেখা যাবে না? বাকি তিনটা কট সমান কি, সেক সমান কি, কোসেক সমান কি লেখা যাবে কিনা দেখো। কট থিটা, কট থিটা, কট কার বিপরীত দেখো তো? কট হচ্ছে ট্যানের বিপরীত, এই যে কট হচ্ছে ট্যানের বিপরীত। তাহলে কট থিটা সমান কি লিখবো? 1/ট্যান থিটা, ট্যান থিটা। বোঝা গেছে? সেম বাকিগুলোও লিখে দাও। তাহলে কটের পরে কি থাকে? সেক। কটের পরে হচ্ছে যে সেক থিটা। সেক থিটা সমান কি? 1/, দেখো তো সেক কার বিপরীত? সেক কজের বিপরীত, 1/কস থিটা। শেষে আসে, একবারে শেষে হচ্ছে যে কোসেক থিটা, কোসেক থিটা। কোসেক থিটা সমান কোসেক কার বিপরীত? কোসেক আছে সব শেষে, সব শুরুতে আছে কে? সাইন। তাহলে কোসেক থিটা কার বিপরীত হবে? সাইন থিটার বিপরীত। অতএব আমরা লিখতে পারি কোসেক থিটা সমান, তাই আমরা লিখতে পারি কোসেক থিটা সমান 1/সাইন থিটা। বুঝতে পারছো? বোঝা গেছে বাচ্চারা? তাহলে এই হচ্ছে আমাদের এক টাইপ অনুপাত। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য এ হচ্ছে একটা টাইপ, আমাদের একটু মনে রাখতে হয়। এ হচ্ছে একটা টাইপ সূত্র, এটা একটা আমাদের মনে রাখতে হয়। বোঝা গেছে? এ হচ্ছে টাইপ 1, টাইপ 1, আর এ হচ্ছে যে টাইপ 2, টাইপ 2। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা পরবর্তীতে আরেকটা টাইপের সূত্র আছে আমাদের এই চ্যাপ্টারে, আমরা একটু ওই সূত্রটা দেখব। আমরা একটু আগে যা কিছু শিখছি সেখানে আমরা বলছিলাম যে সাইন থিটা
cos থিটা tan থিটা, তারপরে কি cot থিটা sec থিটা, আর লাস্ট ওয়ান হচ্ছে যে cosec থিটা। এই ছয়টা জিনিস বলছিলাম টানা মুখস্থ করতে, একবারে ঠোঁটস্থ করে রাখতে বলছিলাম। এই চ্যাপ্টারে শুধুমাত্র এই 6টা জিনিস মুখস্থ করবা, আর কিচ্ছু মুখস্থ করতে হবে না, কিচ্ছু মনে রাখতে হবে না, বাকি সবকিছু বুঝে করতে পারবা। শুধুমাত্র এই 6টা জিনিস মুখস্থ করবা, বুঝতে পারছো? এখানে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত sin cos tan cot sec cosec, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা আরো 3টা সূত্র বের করতে পারি। ওই 3টা সূত্র থেকে আরো কয়েকটা সূত্র আসে, ওগুলো আমরা দেখবো পরে। প্রথমে আছে কি বলতো, sin, তারপর আছে কে cos, sin cos, সিরিয়ালি লিখে দাও, sin থিটা cos থিটা, ঠিক আছে? ওকে, এখন ভিতরে একটা প্লাস চিহ্ন দাও, উভয়ের উপরে স্কয়ার দাও, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 দিয়ে দাও, বুঝতে পারছো? এই হয়ে গেল আমাদের একটা সূত্র। সিরিয়ালি sin আর cos আছে, তুমি sin আর cos লিখো, উভয়ের উপরে একটা করে স্কয়ার দাও, মাঝে প্লাস চিহ্ন দাও, সমান 1 লিখে দাও। এই হচ্ছে 1 নম্বর সূত্র, বুঝছো? ওকে, বাকি থাকে কি tan cot sec cosec। এই চারটা থেকে আরো 2টা সূত্র আসে, সেই 2টা কি দেখো। এই 2টার কাজ শেষ করে আমরা সোজা চলে আসবে শেষে cosec, cosec থিটা। আচ্ছা, দেখো তো cosec এর সামনে কি আছে, c, c আছে কার সামনে, আর cot, cot ছাড়া অন্য কার সামনে c আছে, t, s নাই। cosec এর সামনে c আছে, cot এর সামনেও c আছে, cosec এর সাথে লিখবো কাকে, cot, cot, cot থিটা। সেম কাজ করো, এর উপরে স্কয়ার দাও, এর উপরে স্কয়ার দাও। এখন প্রথমটাতে প্লাস দিছো না, পরেরটাতে মাইনাস দিয়ে দাও, হয়ে গেল আরেকটা সূত্র। জাস্ট এখানে অন বসাই দাও, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। এরপরে দেখো তো বাদ আছে কোনটা কোনটা, sec আর tan, sec আর tan। আচ্ছা, এখন আমরা প্রথমে সিরিয়ালি নিছি, পরে যখন শেষে চলে আসছি, এখন সিরিয়ালটা কেমন বলো তো, শেষের দিক থেকে শুরুর দিকে, মানে এদিক থেকে এদিকে সিরিয়াল। এখন এই এদিক থেকে এদিকে না, ওকে, ফার্স্টে কোসেক নিছি, কোসেক, তারপরে নিছি কট, ঠিক কিনা? ওকে, আর যেহেতু উল্টা দিক থেকে নিছি, ওই জন্য এখন মাঝে চিহ্ন প্লাস না দিয়ে দিছি কি মাইনাস, বুঝতে পারছো? সমান 1। আচ্ছা, এখন বাদ আছে কি সেক, লিখে দাও সেক, সেক থিটা, মাইনাস চিহ্ন দিয়ে দাও। আমরা এদিকে উল্টা দিকে যাব, কারণ ট্যান বাদ আছে শুধুমাত্র, সেকের সাথে অবশ্য ট্যানই দিব, যেহেতু উল্টা দিকে যাচ্ছে তাই মাঝে চিহ্ন কি মাইনাস, বাদ আছে আর কি ট্যান, উভয়ের উপর স্কয়ার দিয়ে দাও, স্কয়ার সমান 1, বুঝতে পারছো? এ হচ্ছে আমাদের 3টা সূত্র। এই 3টা সূত্রের প্রথমটা তোমাদের মনে থাকলেও পরের 2টা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও, আমি জানি। এই 2টা নিয়ে তোমাদের অনেক বেশি সমস্যা হয়, এই 2টা তোমাদের মনে থাকে না, কিন্তু তোমরা যদি এভাবে একটু টেকনিক ফলো করে বের করতে পারো, তাহলে আর কখনো ভুলে যাবে না। যদি কখনো ভুলেও যাও, তখন এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত লিখে ফেলবা, লিখে ফেলে আমি যেভাবে শেখালাম সেভাবে করে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমরা এইভাবে এই 3টা সূত্র বের করে আনতে পারো, বুঝতে পারছো? আমি আরেকবার বলি, sin cos tan cot sec cosec, 6টা ত্রিকোণমিতিক অনুপাত ফার্স্টে আমরা লিখে নিব, লিখে নিয়ে sin আর cos ফার্স্টে আছে, ওই জন্য sin আর cos ফার্স্টে দিয়ে দিব, উভয়ের উপর স্কয়ার দিব, সিরিয়াল মেইনটেইন করছি, sin আর cos শুরুর দিক থেকে আসতেছি, মাঝে প্লাস চিহ্ন দিব, সমান 1 বসাই দিব, হয়ে গেল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, একটা সূত্র। পরবর্তীতে আমরা একবারে চলে আসবো হচ্ছে শেষে কোসেকে, ঠিক আছে? কোসেক লিখবো, লিখলাম। এরপরে দেখো তো কোসেকে আছে সি, সি আছে আর কার সাথে, কটে আছে সি, তাহলে কোসেকের সাথে দিব কট। যেহেতু আমরা শুরু থেকে এখন শেষের দিকে যাচ্ছি, ওই জন্য মাঝে চিহ্ন দিব মাইনাস, প্লাস না দিয়ে দিব কি মাইনাস, তাহলে কোসেক স্কয়ার আর স্কয়ার তো দিবই উভয়ের সাথে, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, 2 নাম্বার সূত্র গেল। 3 নাম্বারটা এখন বাদ আছে কোনটা কোনটা, সেক বাদ আছে আর ট্যান বাদ আছে, তাহলে দিয়ে দাও
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখানে মাইনাস কেন? কারণ এটাও তো আমরা উল্টা দিক থেকে গেছি, তাই না? ওই জন্য এখানেও মাইনাস চিহ্ন। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সূত্র। বুঝতে পারছো সবাই? এই তিনটা সূত্র থেকে আরো কয়েকটা সূত্র আনা যায়। সেই সূত্রগুলো কি একটু খেয়াল করো। আমরা ফার্স্টে প্রথমটা নিই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। ওকে, এখন আমি যদি এখানে sin স্কয়ার থিটা রেখে দিই sin স্কয়ার থিটা, আর এই cos স্কয়ার থিটাটা সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দিই, কোনো সমস্যা আছে? নাই। দেখো cos স্কয়ার থিটা এই পাশে পাঠাবো, তাহলে এই পাশে অলরেডি আছে কি 1 লিখলাম। cos স্কয়ার থিটার সামনে আছে হচ্ছে যে প্লাস চিহ্ন, সমান চিহ্নের এই পাশে যখন এটা নিয়ে যাব প্লাস চিহ্ন হয়ে যাবে কি মাইনাস চিহ্ন। সমানের এই পাশে যদি প্লাস থাকে সেটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস cos স্কয়ার থিটা। বুঝতে পারছো? এই হচ্ছে আরেকটা সূত্র, এটা থেকে এটা আসে। আচ্ছা, আমরা যেভাবে cosটা পাঠিয়ে দিলাম sin স্কয়ারটা রাখলাম, তেমন ভাবে আমরা যদি cosটা রেখে দিই, এখন cos স্কয়ার থিটা এটা রেখে দিলাম, আর এই sin স্কয়ারটা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে অন এই পাশে রয়ে গেছে, এই পাশে আছে। sin স্কয়ার যদি এই পাশে পাঠাই, sin এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, কোনো কিছুর সামনে কোনো কিছু না থাকা মানে সেটার সামনে কি থাকে প্লাস থাকে। ধর আমি অন লিখলাম, এর সামনে কোনো কিছু নাই মানে প্লাস আছে, এটা দেখা যায় না, মনে মনে ধরে নিতে হয়। বুঝতে পারছো? তেমনি sin এর সামনে কিছু নাই যেহেতু, তার মানে কি আছে প্লাস আছে, যেহেতু প্লাস আছে সমান চিহ্নের এই পাশে পাঠাবো, তাই হয়ে যাবে কি মাইনাস। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এই মেন সূত্র। এই মেন সূত্র থেকে আরো দুইটা আসে, ঠিক আছে? এ হচ্ছে যে তিনটা সূত্র আসে এক নম্বর থেকে। একইভাবে বাকি দুইটা থেকেও আরো চারটা সূত্র এসে মোট 6টা হয়ে যায়। পরেরটা কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, আমি যদি cosec এখানে রেখে দিই cosec স্কয়ার থিটা, আর এই cot স্কয়ার থিটাটা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয় দেখো তো, অলরেডি আছে 1। cot স্কয়ার যদি এই পাশে পাঠাই, cot এর সামনে আছে কি মাইনাস, এই পাশে গেলে কি হবে প্লাস cot স্কয়ার থিটা। বুঝছো কিনা? বুঝতে পারছো? এটা একবারে সহজ। cosec রেখে দিলা, cot এর সামনে মাইনাস আছে, এই পাশে পাঠিয়ে দিলা, ওই জন্য মাইনাস হয়ে গেল প্লাস cot স্কয়ার থিটা। এখন যদি আমি একই কাজ করি, আবার দেখো তো, আমি যদি cot স্কয়ারটা এই পাশে রাখি, cot এর সামনে কি আছে মাইনাস, কোনো কিছুর সামনে মাইনাস থাকলে এটা অবশ্যই দিতে হবে, প্লাস না দিলেও সমস্যা নাই যদি সামনে থাকে। cot এর সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম, cot স্কয়ার থিটা রেখে দিলাম সমান, আমরা cosecটা এই পাশে পাঠিয়ে দিব, অন এখানে আছে। ওকে, cosecটা যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে cosec এর সামনে কিছু নাই মানে কি আছে প্লাস আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস cosec স্কয়ার থিটা। এখন দেখো এই cot স্কয়ার থিটার সামনে কি আছে মাইনাস আছে, এই মাইনাসটা সরাই দিতে হবে। এই মাইনাসটা সরানোর জন্য আমরা কি করতে পারি, এই পুরোটারে মাইনাস দিয়ে গুণ দিতে পারি। যদি পুরোটারে মাইনাস দিয়ে গুণ দিই, আমরা কি জানি মাইনাস গুণ মাইনাস সমান কি হয় প্লাস হয়, আবার মাইনাস গুণ প্লাস সমান কি হয় মাইনাস হয়, আবার প্লাস গুণ মাইনাস সমান কি হয় মাইনাস হয়, মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস মাইনাস, আর যদি হচ্ছে যে প্লাস গুণ প্লাস দিয়ে সেটা কি হয় প্লাস হয়। এই জিনিসটা মনে রাখতে পারো তোমরা, হচ্ছে যে যদি চিহ্ন মিলে তাহলে এই পাশে প্লাস হবে, আর যদি চিহ্ন না মিলে সেক্ষেত্রে মাইনাস হবে, চিহ্ন না মিললে মাইনাস হবে, চিহ্ন মিললে প্লাস হবে। বুঝতে পারছো? এভাবে তোমরা এটা মনে রাখতে পারো। আমি পুরোটারে মাইনাস দিয়ে গুণ করি, পুরোটারে মাইনাস দিয়ে গুণ দিয়ে দেখো তো মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, সামনে প্লাস লেখার দরকার নেই আমি বলছি, তাহলে এখানে আমরা লিখতে পারি cot স্কয়ার থিটা সমান, এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ দিই, দেখো তো অনের সামনে কি আছে প্লাস, তাহলে অনের সামনে যদি প্লাস থাকে প্লাসকে মাইনাস দিয়ে গুণ দিলে হয়ে যাবে কি মাইনাস 1। আচ্ছা, এখন মাইনাস রে যদি আমি মাইনাস cosec রে যদি মাইনাস দিয়ে গুণ দিই কি হয়ে যাবে প্লাস cosec স্কয়ার থিটা, আর প্লাস তো সামনে দেওয়ার প্রয়োজন নাই, ঠিক কিনা? তাহলে আলটিমেটলি কি হয় দেখো তো, cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। বুঝতে পারছো?
তাইলে এইখান থেকেও আমার এই মেন সূত্র হচ্ছে আমার এটা থেকে বাকি আর দুইটা চলে আসে। বোঝা গেছে? এখান থেকে তিনটা, এখান থেকে আসে তিনটা, এভাবে। এটা জাস্ট মাঝের অংশ আর কি, এটা কোনো সূত্রের মধ্যে নাই, এটা জাস্ট মাঝের অংশ, এটা থেকে এটা আসে আর কি। একইভাবে আমি এইটা থেকেও এমন তিনটা করতে পারি, মেন একটা আর এভাবে দুইটা বের করতে পারি এটা থেকেও। এটা তোমাদের কাজ, এটা তোমরা করবা, আশা করি তোমরা এটা করতে পারবা। তাহলে এই ছিল আমাদের ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টারের বেসিক। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস। সবাই একটু জানাবা ক্লাস কেমন লাগছে প্রথম ক্লাস হিসেবে। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো